খানিকটা অবাক হয়ে পিছনে ফিরে তাকাতেই স্তব্ধ হয়ে গেলাম আমি, কারণ আমার সম্মুখে স্বয়ং রূপা দাঁড়িয়ে আছে। রূপা কিছুটা তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, আমার ছোট বোনের জন্য বেঁচে গেলি, না হলে আজ ট্রাকের তীব্র আঘাত তোকে সম্পূর্ণ মৃত্যুর দখলে নিয়ে যেতে সাহায্য করত। এই মুহূর্তে অবাকের শীর্ষস্থানে অবস্থান করছি আমি। তার মানে রূপা আমাকে চিনতে পেরেছে। ভেবেছিলাম নিজের করা জঘন্য কৃতকর্মের জন্য কিছুটা হলেও অনুতপ্ত, কিন্তু আমি ভুলে গিয়েছিলাম, তবে আমার মন ঠিকই বলেছিল কুকুরের লেজ সে। অতঃপর রূপা আবার বলল, কি ভেবেছিস শিকারী হয়ে তোর মতো বনের এক ক্ষুদ্র পশুকে চিনতে পারবো না? হাস্যকর। এতে কোনো অনুশোচনা বা ভ্রুক্ষেপ নেই আমার, যে আমার জন্য আমার বোনের আজ এই অবস্থা। কিন্তু আফসোস, এই যাত্রায়ও তুই বেঁচে গেলি। ছি, কতটা দুর্গন্ধময় ময়লা আবর্জনায় ভরপুর তোমার মনটা। তুমি এত নিকৃষ্ট কেন? কি এমন ক্ষতি করেছিলাম আমি, যার জন্য রোজ আমার মৃত্যু আমায় ক্ষণে ক্ষণে ডাকে? সেদিন এক পাপিষ্ঠ ছেলেকে বাঁচানোর জন্য তুমি প্রবাসে ঘামে প্রতিনিয়ত পরিশ্রমের ষাট ভিজানো এই আমাকে মিথ্যা সাক্ষ্যের ভিত্তিতে ফাঁসিয়েছিলে। এটা তুমি খুব ভালো করেই জানতে যে আমার কোনো দোষ ছিল না, অপরাধ ছিল না, আমি নির্দোষ, নিরপরাধ। তারপরেও তুমি আমার মিথ্যা সাক্ষ্যের ভিত্তিতে দোষী রূপে সাব্যস্ত করেছিলে, যার জন্য আমার 15টা বছর নরক যন্ত্রণার আর্তনাদে, প্রতিনিয়ত ব্যথায়, যন্ত্রণায়, বেদনায়, কষ্টে কাতরাতে হয়েছিল। তবুও হয়তো ভেবেছিলাম নিজের করা জঘন্য কাজের জন্য তুমি অনুশোচনায় ভুগছ, অনুতাপের শিকার হতে বাধ্য হচ্ছ। কিন্তু আমি ভুল ছিলাম, বেঠিক ছিলাম। ভুলেই গিয়েছিলাম তুমি তো কোনো মানুষ না। ঘৃণায় শরীরটা শিরশির করে উঠছে, ইচ্ছে করছে এই মুহূর্তে একটা থাপ্পড় লাগিয়ে দিতে। হাত উপরে তুলেও ছিলাম বটে, তার পরক্ষণেই আমি থেমে যাই রূপার পিছনে দাঁড়িয়ে থাকা ছেলেটিকে দেখে। তার মানে রূপা এখনও এই পাপিষ্ঠ ছেলেটির তত্ত্বাবধানে রয়েছে। এতদিন রূপা তার বাবার বাড়িতে মাঝে মধ্যে আসলেও তার স্বামীকে কখনো আসতে দেখেনি। কখনো ভাবিনি পরিশেষে রূপা এই নিকৃষ্ট মানবের সাথে লিপ্ত হবে বিবাহ নামক কোনো এক পবিত্র বন্ধনে। মানুষ এত পরিমাণ নিচু মন মানসিকতার অধিকারী হয় কি করে? অতঃপর রূপার বর্তমান স্বামী কিছুটা মুখ বেঁকে হেসে বলল আমায়, উফ, নিয়তির কি খেলা, আবার মোলাকাত হয়েই গেল আমাদের। অতএব আমি তাদের উভয়কে উদ্দেশ্য করে বললাম, হবে একদিন সত্য উন্মোচন, আর থাকবে না লুকাইয়া কোনো সত্য। সময়টা সেদিন রইবে ন্যায়ের পক্ষে, শাস্তি পাবে তোমরা দুইজনই। কথাটা বলার সাথে সাথে আমি তাদের নিকট থেকে চলে আসলাম। বুকের ভেতরটা দহনে যাচ্ছে পুড়ে। দাঁড়িয়ে রয়েছি অপারেশন থিয়েটারের সম্মুখে। বেশ কিছুক্ষণ আগে ডাক্তার প্রবেশ করছেন ভিতরে। রয়েছি আমি বহু চিন্তার মাঝারে। হঠাৎ রায়ের বাবা এসে উপস্থিত হলেন আমার সম্মুখে। সঙ্গে সঙ্গে দুটো থাপ্পড় লাগিয়ে দিয়ে উচ্চ কণ্ঠের সুরে আমায় বললেন, শুধু তোর জন্য আজ আমার মেয়ে এরূপ যন্ত্রণাদায়ক করুণ অবস্থা। কেমন স্বামী তুই? নিজের স্ত্রীকে দেখে শুনে সামলে রাখতে পারলি না? নিচু মাথা, গালে হাত দিয়ে নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে রয়েছি আমি। অতঃপর চলে গেলেন তিনি। রয়েছি একইভাবে। আজ যদি উনি জানতেন ওনার বড় মেয়ের ঘৃণিত মন মানসিকতার কথা, তাহলে হয়তো সবচেয়ে বেশি তিনি রূপার দিকে আঙুল তুলে ঘৃণিত নারী হিসেবে চিহ্নিত করতেন সবার সম্মুখে। এখনও মনে পড়ে সেই বৃষ্টি ভেজা গভীর রাতে স্মরণীয় প্রতিটা মুহূর্তগুলোর কথা। হয়তো আর হবে না গভীর রাতে একসাথে বৃষ্টিতে ভেজা। পেছন থেকে কেউ আর দৌড়ে এসে জড়িয়ে ধরে বলবে না আমায়, অসীম ভালোবাসি তোমায়। হ্যাঁ, আমার প্রিয় শাওরিয়ার। পরিশেষে অপারেশনের 2.5 মাস পর রায়কে নিজের বাড়িতে নিয়ে আসা হয়। এখন সার্বক্ষণিক রায়ের নিকটেই থাকতে হয় আমায়। প্রতিনিয়ত রায়ের বিভিন্ন অসুবিধার মোকাবেলা বিরক্তিহীনভাবে করতে হয় স্বয়ং আমাকে। তবে এতে কোনো ভ্রুক্ষেপ বলতে কিছুই অন্তত আমার নেই, কারণ সত্যি বলতে আমার জন্যই রায়কে আজ বাস্তবতা এক পায়ে হীন করে দিয়েছে। কিন্তু কেন যেন দিন দিন রায়ের বাবার সম্মুখে আমি একজন ঘৃণিত ব্যক্তি হিসেবে চিহ্নিত হচ্ছি। যদিও বা এর বেশ যথেষ্ট অনেক কারণও রয়েছে বটে। গতকাল শুনতে পেয়েছিলাম আমার বিরুদ্ধে নিজ বাবার নিকটে রূপার উস্কানিমূলক কথাগুলো। আজ যখন রায়কে কোলে করে ওয়াশরুমে নিতে গিয়ে স্লিপ কেটে পড়ে গিয়েছিলাম, তখন আমার থেকেও তীব্র যন্ত্রণার সম্মুখীন
হয়েও নিজেকে আমার সামনে যন্ত্রণাহীন হিসেবে সাব্যস্ত করার বৃথা চেষ্টা করেছিল রায়। একটু টু শব্দ অবধি করেনি সে, কিন্তু তারপরেও খবরটা যেন মুহূর্তেই ছড়িয়ে পড়ে সারা বাড়িতে। সবাই দৌড়ে এসেছিল রুমে। অতএব দ্বিতীয়বারের মতো রায়ের বাবা আমার গায়ে হাত তুলেন এবং প্রচণ্ড রাগান্বিত হয়ে বললেন, ছোট লোক, ঘর জামাইয়ের মতোই থাকবি। প্রতিনিয়ত আরাম আয়েস থাকছিস, বসে রয়েছিস, সুস্বাদু খাবার চেটে পুটে খাচ্ছিস, আর পরিশেষে আমার মেয়ের দেখাশোনার বেলায় এতটা কেয়ারলেস। বাট ওয়াই? অতএব সেদিন সবার সামনে অনেকটা অপমানিত হতে হয় আমাকে। সেদিন রায় বারবার বলেছিল তার বাবাকে আমার কোনো দোষ ছিল না, স্থানটা আগে থেকেই বেশ পিচ্ছিল ছিল। কিন্তু রায়ের এইরূপ কথা তখন কেউই অতটা গুরুত্ব আকারে গ্রহণ করেনি। আজ অক্টোবর মাসের 30 তারিখ, রাত প্রায় 11টা। জানলার গ্রিল ধরে স্পর্শ করে মনমরা হয়ে দাঁড়িয়ে রয়েছি আমি। দৈনন্দিনের চেয়ে আজ আমার যন্ত্রণাগুলো বেশ তীব্র, কারণ আজকের এই দিনেই বিনা দোষে অপরাধ না করা সত্ত্বেও 15 বছরের জেল হয়েছিল আমার। হঠাৎই রায় ডাকলো আমায় তার নিকটে। অতএব রায়ের কাছে এসে বসলাম। রায় মাথা রাখলো আমার কোলে এবং বলল, মন খারাপ কেন? শত ব্যথা যন্ত্রণা লুকিয়ে আমি বললাম, কই না তো। আমি সবসময় কেন যেন বেশ অনুভব করি তুমি প্রতিনিয়ত যন্ত্রণা বেদনার আর্তনাদে কাতরাও। এত কেন ব্যথা জমা তোমার মনে? আচ্ছা, আমি শুনেছি তোমার ভাইয়ার কাছ থেকে কুয়েতে নাকি তোমার 15 বছরের জেল হয়েছিল। রায়ের এরূপ কথার উত্তরে আমি বেশ কিছুটা হকচকিয়ে বললাম, হ্যাঁ, ঠিকই শুনেছ। কিন্তু কেন? কি এমন অপরাধ করেছিলে যার ভিত্তিতে তোমার 15 বছরের জেল হয়েছিল? দেখো, তুমি চাইলে আমায় বলতে পারো। আমার বিশ্বাস, তুমি যাই করো না কেন, অন্তত কোনো জঘন্য কাজ তুমি করতে পারো না। এখন আমায় বলো, কি এমন ঘটেছিল সেদিন? কোন অপরাধের ভিত্তিতে বছরের পর বছর তোমাকে ওই অন্ধকার মরণ গুহাতে একজন অপরাধী হিসেবে জীবনযাপন করতে হয়েছিল? সঠিক সময়ের অপেক্ষা করো, নিশ্চয়ই তুমি এই বিষয় সম্বন্ধে নিজেই উপলব্ধি করতে সক্ষম হবে। না, আমি আজ এখন জানতে চাই। না রায়, প্লিজ, আজ না। আজ আমার দ্বারা কিছুতেই সক্ষম হবে না সেই অভিশপ্ত দিনগুলোর প্রতিটা মুহূর্ত তোমার সামনে তুলে ধরা। আর এটা আমি নিশ্চিত, এখন যতই তুমি সুখ নামের ওই যন্ত্রাংশ দিয়ে আমার প্রতি তোমার বিশ্বাসের কথা তুলে ধরো না কেন, কিন্তু পরিশেষে তো এটাই দেখা দিবে যে তুমিও বুঝবে ভুল। ক্ষণে ক্ষণে প্রতিটা মুহূর্তে আঘাতপ্রাপ্ত এই আমাকে। আমার কথার জবাবে অতঃপর রায় আর কিছুই বলল না। দুজনে এই মুহূর্তে চুপচাপ হয়ে রয়েছি, কারো মুখে কোনো সুর নেই। হঠাৎ আমার এক হাত রায় তার মাথায় স্পর্শ করিয়ে শক্ত করে চেপে ধরে বলল, আজ যে করেই হোক, যেভাবেই হোক, সত্যি আমি জানতে চাই শাওরিয়ার। প্লিজ রায়, এইসব কি করছো? বললাম তো, সময় এলে নিজে থেকেই তুমি সব জানতে পারবে। তুমি আজ এখন এই মুহূর্তে থেকে যদি আমার মাথা স্পর্শ করে সত্যটা না বলো, তাহলে তোমার প্রতি আমার বিশ্বাসটা চিরনিদ্রায় শায়িত হয়ে মাটির সাথে মিশে নিঃস্বতে রূপান্তর হয়ে যাবে। জানি না এই মুহূর্তে আমার ঠিক কী করণীয়। চোখ বন্ধ করে ভাবছি অনাবরত, কিন্তু সেই শূন্য মাথায় ঘুরে ফিরে আবার ফলাফল স্বরূপ শূন্য এসেই উপস্থিত হচ্ছে। কিছুতেই সলিউশন পাচ্ছি না। খুঁজে ঠিক করা যায় কি এখন? অতঃপর রায়ের জোরাজুরির সম্মুখে নিজের পরাজয় বাধ্যতামূলক স্বীকার করে নিয়ে আমি বললাম, তুমি কতটুকুই বা বিশ্বাস বলে কিছু করতে পারবে জানি না ঠিক, তবে আজ আবার না বলেও পাচ্ছি না। শুনো তাহলে, এই ক্ষুদ্র মানবের জীবনে ঘটে যাওয়া সেই অভিশপ্ত তীব্র কষ্টের দিনগুলোর কথা। ভালোবেসে বিয়ে করার মাত্র 1 বছরের মাথায় অভাবের তাড়নায় আমাকে পাড়ি জমাতে হয় প্রবাসে, অর্থাৎ কুয়েতে। সেখানে একটা বাড়িতেই সকাল থেকে দুপুর অবধি কাজ করতাম আমি, যার ভিত্তিতে কিছু পারিশ্রমিক পেতাম। যারা মূলত বাংলাদেশি ছিল, তাদের ছেলে রাকিব সেখানকার এক নামকরা ভার্সিটিতে পড়াশোনা করত। সময়টা ভালোই কাটছিল, তবে তার কিছুদিন পর ভালো পড়াশোনার তাগিদে দেশ থেকে রাকিবের মামাতো বোন এসেছিল এবং কিছুদিনের মধ্যেই তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। রোজ যতই বাড়ছিল তাদের সম্পর্ক ততই গভীর হয়ে উঠছিল।
তাদের আড়ালে আবডালে করা একের পর এক অবৈধ নোংরামিগুলো সবার চোখের দৃষ্টিকোণ এড়িয়ে গেলেও আমার চোখকে খুব একটা ফাঁকি দিতে সক্ষম হয়নি। বেশ কয়েকবার হাতে নাতে স্বয়ং আমি তাদের ধরেও ফেলেছিলাম, কিন্তু পরিশেষে তাদের আমি কিছুই করতে বা কাউকে বলতে পারিনি। আমি নিরুপায় ছিলাম, কারণ তারা আমাকে এরূপ ব্যাপারে সবার সম্মুখে মুখ থেকে কোনো কণ্ঠস্বর প্রকাশ করতে স্পষ্ট নিষেধ করেছেন। অন্যথায় আমায় কাজ থেকে বিতাড়িত করার তীব্র হুমকি দিয়েছেন। আর ওই মুহূর্তে আমার কাজের খুব প্রয়োজন ছিল, নাহলে বেশ একটা কষ্টসাধ্য ব্যাপার হয়ে উঠতো আমার জন্য। তারা উভয়ই বাড়ি যেত, ড্রিঙ্ক করতো, রোজ তাদের নোংরামিগুলো নিজের চোখে দেখেও না দেখার অভিনয় হিসেবে নিজেকে তাদের সম্মুখে প্রতিনিয়ত সাব্যস্ত করতে হতো। একদিন বাড়িতে রাকিব ছাড়া কেউ ছিল না। আমি বাইরের বাগানে কাজ করছিলাম। তখন রাকিবের মামাতো বোন রূপার এক বান্ধবী বাড়ির দরজার সম্মুখে এসে কলিং বেল বাজানোর বেশ খানিক সময় পর রাকিব এসে দরজা খুলে দেয়। মেয়েটি রূপার ব্যাপারে কিছু জিজ্ঞেস করলে রাকিব নিজেকে খানিকটা ভাবাতে বিভোর হিসেবে নিজেকে চিহ্নিত করে। অতঃপর মুচকি হাসি দিয়ে রূপার না থাকা সত্ত্বেও মিথ্যা ছলনার আশ্রয় গ্রহণ করে রাকিব মেয়েটিকে ভেতরে আসতে বলে। অতএব মেয়েটি ভেতরে প্রবেশ করলে এদিক ওদিক বেশ কয়েকবার তাকিয়ে পৈশাচিক এক হাসি দিয়ে ঠাস করে দরজা বন্ধ করে দেয় রাকিব। ব্যাপারটা প্রথমত আমার কাছে কিছুটা ঘটকা হিসেবে প্রমাণিত হলেও পরবর্তীতে তেমন একটা গুরুত্বপূর্ণ হিসেবে এই ব্যাপারে নিজের মাথাকে ভাবতে বিভোর করিনি। মনোযোগ দিয়ে তীব্র রৌদ্র ঘামে জর্জরিত হয়ে কাজ করছিলাম। আনুমানিক 25 মিনিট পর সেই মেয়েটি বিকট চিৎকার, আমি বেশ খানিকটা বিচলিত হয়ে পড়ি। অতঃপর মেয়েটি কান্না করতে করতে বাড়ি থেকে বেরিয়ে গেট অবধি আসতেই রূপার সাথে তার তীব্র সংঘর্ষ। অতঃপর মেয়েটি রূপাকে দেখা মাত্রই কান্নার মাত্রাটা আরও তীব্র করে চিৎকার করে বলল, ইউর কাজিন রেপ মি। কথাটা বলার পরপরই কুয়েতি সেই নারী কান্না করতে করতে রূপাকে কোনো কথা বলার সুযোগ করে না দিয়ে বাড়ির গেটের বাইরে পা রাখা মাত্রই সম্ভবত মেয়েটি তার বাবাকে ফোন করে অশ্রুসিক্ত নয়নে কিছু বলতে গিয়েও ভাগ্যক্রমে পারেনি বলতে, কারণ তার আগেই মৃত্যু তাকে নিজের সম্পূর্ণ দখলে করে নিয়ে চলে যায়। বড় আকারের গাড়ির তীব্র আঘাতে মেয়েটি নিমিষেই রাস্তার সাথে পিষে ফেলে চলে যায়। স্তব্ধ আমি। এমনটা কি করেই বা করতে পারল সে? অবশ্য ওর মতো ছেলের কাছ থেকে আর কি বা আশা করা যায়? রূপা মেয়েটা যেন আজ বাকরুদ্ধ, মাথায় হাত দিয়ে অবাকের শীর্ষস্থানে অবস্থান করছে সে। অতঃপর দ্রুত সব কাজ ফেলে রেখে বাড়ির ভেতরে প্রবেশ করা মাত্রই দেখলাম আমি রাকিব তার নিজ কাপড় চাপড় ঠিক করাতে ব্যস্ত। অতঃপর নিজেকে আর কোনো ক্রমেই সামলে নিতে পারছিলাম না। ছি, কিছু মানুষ কতই না জঘন্য হতে থাকে। অতএব প্রচণ্ড রাগান্বিত হয়ে রাকিবকে যখন ইচ্ছা মতো কোনো এক ভারী জিনিস দিয়ে একের পর এক আঘাত করেছিলাম, তখন পেছন থেকে কারো তীব্র প্রহার আমাকে মুহূর্তেই জ্ঞানশূন্য করাতে বাধ্য করে। অতঃপর পরবর্তীতে যখন আমি নিজের জ্ঞান ফিরে পাই, তখন নিজেকে রক্তাক্ত অবস্থায় জেলখানার ভেতরে পড়ে থাকতে দেখি। খুবই হতভম্ব হয়ে পড়েছিলাম। চারিদিকটা যেন বেশ ঝাপসা লাগছিল আমার, কিছুই পারছিলাম না বুঝতে। পরিশেষে জানতে সক্ষম হই আমি নাকি রোজি অর্থাৎ রূপার সেই বান্ধবীকে ধর্ষণ করেছি। কারো মুখের কণ্ঠস্বর থেকে এরূপ কথা সত্যি সেই সময় আমাকে বোবায় এক পাথরে রূপান্তরিত করতে বাধ্য করে। অতঃপর হলো না কোনো ক্রমেই শেষ রক্ষা আমার। কঠিন এক ষড়যন্ত্রের মুখ্য শিকার হিসেবে নির্দোষ হয়ে দাঁড়াতে হয় আদালতের সেই কাঠগড়ায়। সেখানে মূলত অপরাধীরা দাঁড়িয়ে থাকে। অতএব মিথ্যা সাক্ষী দেওয়া হয় আমার বিরুদ্ধে। রূপা যখন লোকজন ভর্তি আদালতে মিথ্যা সাক্ষ্যের ভিত্তিতে দোষী হিসেবে আমায় সাব্যস্ত করে, তখন আমি নিজের উপর এরূপ মিথ্যা জঘন্য পাপের বোঝা আর না নিতে পেরে সমস্ত বাধাকে উপেক্ষা করে রূপাকে সেদিন সজোরে থাপ্পড় লাগিয়ে বলেছিলাম, তোর পেটের অবৈধ সন্তানের জন্য আজ তুই ওই কোলাঙ্গারকে বাঁচানোর জন্য আমায় এভাবে কঠোর ষড়যন্ত্রের শিকার হিসেবে চিহ্নিত করলি, তাই না? সেই দিন নিজেকে নির্দোষী প্রমাণ করার বৃথায় অনেক চেষ্টা করেছিলাম। ভাগ্য কিছুটা সহায় ছিল বলেই সেদিন মৃত্যু অর্থাৎ ফাঁসির কষ্টদায়ক হাত থেকে রেহাই পেলেও 15 বছরের সাজার কালো হাত থেকে বাঁচতে সক্ষম হয়নি। টেনে হিঁচড়ে আমায় নিয়ে যাওয়া হয়েছিল মরণ গুহা নামক সেই অন্ধকার কক্ষে, যেখানে বছরের পর বছর
নিজ পরিবারের সঙ্গে কোনো প্রকার যোগাযোগহীন থাকতে হয় এই আমাকে। এতটুকু বলেই থেমে যাই আমি। অতঃপর কিছুক্ষণ নিশ্চুপ থেকে দীর্ঘ একটা শ্বাস নিয়ে আবার রায়ের উদ্দেশ্যে আমি বললাম, সব কিছুর শেষে এখন আমি যেই শব্দগুলো তোমার নিকট প্রয়োগ করব, যেগুলো গ্রহণ করে নিতে হয়তো তোমার অনেক কষ্ট হবে, নিশ্চিত হয়তোবা করবে না গ্রহণ, সেই ঘুরিয়ে ফিরিয়ে দেবে ফিরাইয়া আমায়। কারণ সেই রূপা নামক ঘৃণিত নারী ছিল স্বয়ং তোমার বড় বোন রূপা। শেষে আমার এরূপ কথা শুনেই রায় যেন সম্পূর্ণ শিউরে উঠে। হয়তো পারছে না বিশ্বাস করতে নিজের আপন বোনের সম্পর্কে এরূপ কোনো কথা শুনতে। নিশ্চুপ নিস্তব্ধতা বিরাজমান রায়ের মুখখানিতে। বলছে না কোনো কথা, চোখ মুখ দেখে স্পষ্ট বুঝতে সক্ষম আমি। রায় তখন গভীর চিন্তায় মগ্ন। হস্তক্ষেপ করলাম না আমি, অপেক্ষায় রয়েছি রায়ের উত্তরের। অতএব অপেক্ষার অবসান ঘটিয়ে রায় তার 5টা আঙুল একত্রিত করে কষে সজোরে দুটো থাপ্পড় লাগিয়ে দিল এই আমায়, যাকে কিনা রায় ঠাঁই দিয়েছিল নিজের মনের গহীন ঘরে। বোকা মন আমার হয়তো এটা উপলব্ধি করতে হয়নি সক্ষম। রায় পরিশেষে করবে না বিশ্বাস এই আমাকে। পরিশেষে রায় যা বলল তা শুনে আমি বেশ খানিকটা থমকে যাই। রায় বলল, তাহলে এর জন্যই তুমি ফুপা ফুপি এবং আমার বড় বোনের থেকে সব সময় নিজের দূরত্বটা বজায় রাখতে? রায়ের কথার উত্তরে হালকা মাথা নিচু করে আমি বললাম, হ্যাঁ। অতএব রায় বেশ খানিকটা স্বাভাবিক হয়ে আমায় বলল, থাপ্পড়টা কেন দিয়েছি জানো? এতদিন নিজের বুকে এরূপ তীব্র যন্ত্রণার বিষ বহন করে নিশ্চুপ হয়ে থাকার জন্য। নিজের বড় বোনের প্রতি সন্দেহটা সেই দিনই আমার মনে তীব্র আকারে জমে উঠেছিল, যেদিন আড়ালে জানতে সক্ষম হই আমার এরূপ অ্যাক্সিডেন্টের প্রধান দায়ী স্বয়ং আমার নিজেরই আপন বড় বোন। সেদিন তোমার বোন আমাকে গাড়ির নিচে পিষে ফেলার হত্যা করতে চেয়েছিল, কিন্তু শুধুমাত্র তোমার জন্য সফল হয়নি তারা। এইরূপ জঘন্য বা ঘৃণিত কাজে ক্ষমা করে দিও আমায়, কারণ আমার জন্য তুমি আজ এক পাহীন। তোমার যন্ত্রণাটা আজ আগের চেয়ে তীব্র, বুকের ব্যথাটা বেশ গভীর। অতঃপর অবাক করে দিয়ে রায় আমাকে হঠাৎ জড়িয়ে ধরে খানিকটা সান্ত্বনামূলক এবং নরম সুরে বলল, যতদিন তুমি রয়েছ আমার পাশে ততদিন নেই কোনো তীব্র কষ্ট যন্ত্রণা বেদনা আমার মনে। রাত হয়েছে অনেক গভীর, ঘুমিয়ে পড়ো আজ। নতুন এক যুদ্ধ মাঠে নামবো মোরা কাল। অতি শীঘ্রই পাবে তারা অন্যায়ের প্রতিবাদ। অতঃপর রায় আমাকে নিজের সাথে বেশ শক্ত করে জড়িয়ে ধরে বলল, প্রতিটি মুহূর্তে ধাপে ধাপে নানান পর্যায়ে পেয়েছ অনেক ব্যথা। এখন আর কোনো কষ্ট যন্ত্রণা পেতে দিব না তোমায়। ভয় নেই, আজ একা নও তুমি, বিশ্বাসযোগ্য রয়েছে এক নারী। অতঃপর রাত বেশ গভীর হয় সেদিন আমরা উভয়ই ঘুমিয়ে পড়েছিলাম। অবশ্য অজানা সব ব্যথা আমাকে কিছুতেই দিচ্ছিল না ঘুমোতে, কিন্তু সঙ্গে রয়েছে এক বিশ্বাসযোগ্য নারী, যার পবিত্র ঠোঁটের পরশে জমে থাকা কষ্টের বিকট পাহাড় নিমিষেই লণ্ডভণ্ডতে রূপ ধারণ করে ধুলোয় মিশে নিঃস্ব হয়ে গিয়ে প্রশান্তির এক অদ্ভুত শান্তি এসে ভরিয়ে দিয়েছিল এ বুকে জমা শত শত তীব্র কষ্টের খনিগুলো। পরের দিন সকাল এবং বিকেলটা বেশ ভালোই কাটছিল, তবে সন্ধ্যার দিকটা বেশ খানিকটা বিভ্রান্তির ভেতর দিয়ে যাচ্ছিলাম। মাগরিবের আজান দিবে আর কিছুক্ষণ পর একাকী ছাদে থাকা গোলাপ গাছগুলোর পাশেই দাঁড়িয়েছিলাম। মনটা ছিল বিভোর রায়ের ভাবনায়, কিন্তু পরক্ষণেই আমি বেশ বিচলিত হয়ে পড়ি কোনো এক অচেনা নাম্বার থেকে নিজ ফোনে আসা কয়েক লাইনের একটা মেসেজ দেখে। মেসেজটা আমাকে মুহূর্তেই বিভ্রান্তির শিকার হতে বাধ্য করে, কারণ মেসেজে স্পষ্টভাবে উল্লেখ করা ছিল, তোর কম বয়সী মেয়েটাকে যেরূপ কষ্টদায়ক যন্ত্রণা প্রদান করে ধর্ষণ করে মেরে ফেলেছিলাম, তার চেয়েও অধিক কষ্ট যন্ত্রণার শিকার বানিয়ে স্বয়ং তোরই চোখের সম্মুখে আমি তোর ওই পঙ্গু স্ত্রীকে ধর্ষণ করার পর হত্যা করে মনের ভেতরে তিল তিল করে জমে থাকা সব প্রতিশোধের তৃপ্তি মেটাবো। তোর জন্য আমার বাবা আত্মহত্যা করেছে। মা আজ লোকলজ্জায় সমাজে মাথা উঁচু করে থাকতে পারে না, বাঁচতে পারে না, এমনকি নিঃশ্বাস নিতেও তার আজ কষ্ট হয়। সেদিন ভুলিনি এখনও, যেদিন জনসম্মুখে সামনে আমায় উলঙ্গ করে পিটানো হয়েছিল। শীঘ্রই আবার সাক্ষাৎ হচ্ছে আমাদের। সারা শব্দহীন নিরিবিলি শব্দ হয়ে
দাঁড়িয়ে রয়েছি আমি। সেই নাম্বারে বহুবার কল দিয়েও পাইনি কোনো রেসপন্স, কারণ নাম্বারটা বন্ধ। মেসেজ করার পরপরই সিম বন্ধ করে রাখাটাই স্বাভাবিক। মাগরিবের আজান দিচ্ছে, না এখন আর কিছুই ভাবা যাবে না। অতঃপর ছাদ থেকে নিচে চলে আসলাম। মাগরিবের নামাজের পর আবার ছাদে এসে ভাবাতে পরিপূর্ণ হয়ে গেলাম। আমি নিশ্চিত মেসেজটা সেই পাপিষ্ঠ ছেলেটাই পাঠিয়েছে। কিন্তু আশ্চর্য, যার আর 5 দিন পর ফাঁসির কার্যকর হবে, সেই কি করে বা এইরূপ মেসেজ পাঠিয়ে আমাকে চিন্তা দুশ্চিন্তার শিকার হিসেবে বিবেচিত করতে চাইবে? হঠাৎ ফোনটা বেজে উঠল আমার। একজন পুলিশ অফিসার ফোন দিয়েছেন। অতঃপর দ্রুত ফোন রিসিভ করে জানতে পারলাম, রাহাত নামের ছেলেটা, অর্থাৎ যে আমার নিষ্পাপ মেয়েটিকে ধর্ষণ করে মৃত্যুর কুয়ায় ফেলে দিয়েছে, সেই পাপিষ্ঠ ছেলেটি কোনো এক পুলিশের সাহায্যে জেল থেকে পালাতে সক্ষম হয়। অত্যন্ত পরিশ্রমের ভিত্তিতে তারা সেই বেঈমান পুলিশটিকে গ্রেফতার করতে সক্ষম হয়। কঠিন থেকে কঠিনতম শাস্তি হতে পারে তার। নাম শুনে যা উপলব্ধি করলাম আমি, এটা হয়তো সাদিয়ার দ্বিতীয় স্বামীই হবে। পরিশেষে আমি যখন তাকে মেসেজের বিষয়টা বললাম, তখন তিনি আমায় আজ বেশ সতর্কতার সাথে থাকতে বলেই ফোনটা কেটে দেন। তবুও কেন যেন আজ দুশ্চিন্তা মুক্ত হতে পারছি না আমি। সব দিক থেকেই চিন্তা দুশ্চিন্তাগুলো তাদের নিত্যদিনের ভোগ বিলাস হিসেবে আমাকে চিড়ে চিড়ে খাচ্ছে। রাতে খাওয়া দাওয়ার পরে ঘুমানোর কিছুক্ষণ আগে রায়কে শক্ত করে জড়িয়ে ধরেছিলাম। আজ চারপাশটা যেন কেমন অদ্ভুত অদ্ভুত লাগছে আমার। অতঃপর গভীর রাত্রে আমার তীব্র নিদ্রা গেল ভাঙিয়া। হাত পা মুখ সব কিছুই বাঁধা আমার। পড়ে রয়েছি ফ্লোরে এবং সামনে দাঁড়িয়ে রয়েছে রাহাত নামের সেই এক জানোয়ার। মুখে তার পৈশাচিক হাসি। মাঝরাতে রায়ের চিৎকার শব্দে বাসার সবারই নিদ্রা যায় উড়িয়া। ভিড় জমিয়েছে দরজার বাইরে। অনবরত তীব্র আকারের শক্তি প্রয়োগ করে দরজা ধাক্কাচ্ছে তারা, উদ্দেশ্য ভেঙে ফেলার। কিন্তু মনে হয় না তারা এরূপ শক্ত মজবুত দরজা আদৌ কি এত সহজে পারবে ভাঙতে। আর ভেঙে ফেলতেও হয়তো অনেকটাই দেরি হয়ে যাবে। কিন্তু আশ্চর্যের বিষয়টা হচ্ছে, রুমের ভেতরে কি করেই বা আসলো সে? হয়তো ব্যালকনি থেকে, নতুবা ছাদের দরজা থেকে, কারণ ছাদের দরজাটা আজ খোলাই ছিল। করুণ পরিস্থিতির সম্মুখে রয়েছি আমি। শার্টের কুচিগুলো উপরে তুলে তাচ্ছিল্যের হাসিতে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে রায়ের দিকে। গড়াগড়ি ছটফট করছে ফ্লোরে। তবুও পারছি না আমি এই শক্ত বাঁধন থেকে নিজেকে মুক্ত করতে। মনে মনে করছি প্রার্থনা তার নিকট, যিনি একমাত্র আমাকে এরূপ পরিস্থিতি থেকে মুক্ত করতে পারেন। অতএব রাহাত যখন রায়কে স্পর্শ করতে যাবে, তখন কিছু একটা ভেবে যেন সে থেমে যায়। আমার দিকে বেশ কয়েকবার তাকিয়ে তাচ্ছিল্যের হাসি প্রদান করে। পকেট থেকে একটা ছোট্ট শিশি বের করে মুহূর্তেই শিশিতে থাকা পানি জাতীয় কিছু একটা রায়ের দু চোখের দিকে ছুঁড়ে মারে। অট্ট হাসিতে উৎফুল্ল হয়ে ওঠে। পানি জাতীয় জিনিসটা যখন রায়ের চোখের গভীরে প্রবেশ করে ফেলেছিল, তখন রায়ের চোখ থেকে টপ টপ করে রক্তক্ষরণ হচ্ছিল। নিমিষেই রায়ের তীব্র যন্ত্রণার আর্তনাদ আমাকে কষ্টের তীব্র দহনের লাভায় ফেলে দিয়েছিল। ছটপটানি বেড়ে গিয়েছিল আমার। শক্ত বাঁধনটা ধীরে ধীরে হালকা সহজতর হয়ে উঠেছিল। অতএব রাহাত যখন নিন্দানীয় দৃষ্টি রায়ের দিকে নিজের কালো হাত বাড়ানোর প্রস্তুতি নিচ্ছিল, ঠিক সেই মুহূর্তেই দরজা ভেঙে পুলিশ ভেতরে চলে আসে এবং রাহাত ভয়ে পালানোর বৃথা চেষ্টা করতে থাকে। সঙ্গে সঙ্গে গুলি করে ইনকাউন্টার করা হয়। পরিশেষে আমি বাঁধন মুক্ত হলাম এবং জ্ঞানহীন রায়কে দ্রুত অ্যাম্বুলেন্সের সাহায্যে হাসপাতালে নিয়ে আসলাম। অবস্থা বেশ গুরুতর। ডাক্তার সর্বপ্রথমেই বলে দিয়েছেন এই কথা। অপারেশনের পর ডাক্তার যখন নিজ মুখখানি গোমরা করে বললেন রায় তার দু চোখ দিয়ে দেখার সক্ষমতা চিরকালের জন্য হারিয়ে ফেলেছে, তখন আমার হৃদয়টা সর্বোচ্চ পরিমাণে তীব্র ধাক্কায় ভেঙে গুড়ি গুড়ি হয়ে গিয়েছিল। এটা ভেবে একটা মেয়ে আর কতই বা এরূপ তীব্র যন্ত্রণার শিকার হিসেবে গণ্য হবে সার্বক্ষণিক। সত্যি বলতে সব কিছু আমার জন্যই হয়েছে। এমনটা কেন হলো খোদা? আমি তো চাইনি এমনটা। বেঁচে থাকার ইচ্ছাগুলো তো সেই কবেই অন্ধকার মাটির কবরে সমাহিত হয়েছে। খুব ইচ্ছে করে মরে যেতে, কিন্তু সৃষ্টিকর্তা আমার মৃত্যু প্রদান করেন না। মন বারবার চাইলেও করতে পারি না আত্মহত্যা। সব দিক দিয়ে অদৃশ্য এক শিকলে বাঁধা আমি। পারি না মুক্ত হতে, উড়ে যেতে বহু দূরে। 25 দিন পর রায়কে হাসপাতাল থেকে আবার বাড়িতে নিয়ে আসা হয়।
রায়ের দিকে তাকালেই কেন যেন প্রতিটা মুহূর্তে মৃত্যু আমায় ক্ষণে ক্ষণে ডাকে। পারছি না আর সহ্য করতে তীব্র ব্যথায় নদীতে আর সাঁতার কাটতে। ডুবিয়ে দাও হে প্রভু, নিয়ে যাও ওপারে। 2 মাস পর আজ প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। গভীর রাত্রে নির্ঘুম নিশ্চুপ কোলে মাথা রেখে শুয়ে আছে রায়। মনে অনেক ব্যথা, আর তবুও মুখে হাসি রেখে বলল আমায়, চলো না আজ এই গভীর রাত্রে আকাশ থেকে পড়ন্ত বৃষ্টিতে দুজন মিলে মন খুলে ভিজি। মাথা নাড়িয়ে হ্যাঁ সম্মতি প্রকাশ করলাম আমি। কেন জানি আজ আমারও খুব করে ইচ্ছা করছে এই গভীর রাত্রে বৃষ্টিতে ভিজতে। অতঃপর রায়কে কোলে করে নিয়ে আসলাম ছাদে। সুগন্ধি মাখা একখান ফুল রায়ের কানের দিকটাই গুজে দিলাম আমি। কিছুটা লজ্জায় মুখ লুকানো বুকে। আহা, কি প্রশান্তি বয়ে চলেছে মনে। স্বামীর কোলে থাকা অবস্থায় 2 হাত মেলে রায় উপলব্ধি করছে এই মুহূর্তটাকে। বুকে লুকায়িত শত শত কষ্টের তীব্র গরম খোয়াগুলো এই বৃষ্টি ভেজা রাত্রে আজ যেন সব ঠান্ডাতে রূপান্তরিত হয়ে যাচ্ছে। মনের দুঃখের কালো কুচকুচে আকাশটা আজ সাদা ফকফকা। রায়কে আজ খুব খুশি দেখাচ্ছে। তার হাসিটা কিন্তু দারুণ। নাইবা তার দিলাম তাহার রূপের বর্ণনা। পরের দিন সকাল সকাল ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হয়ে বিছানায় এসে বসায় সাথে সাথে হঠাৎ ঝাপটি মেরে জড়িয়ে ধরল রায়। নিমিষেই শার্টটা চোখের অশ্রুতে ভিজে গেল আমার। কিছুটা আশ্চর্য হয়ে বললাম আমি, কি হয়েছে রায়, কেন কাঁদছো তুমি এভাবে? কথার উত্তরে রায় বলল, না কিছু না। নিশ্চুপ হয়ে কাঁদছে এখনো। অতঃপর আবার জিজ্ঞেস করলে রায় এবার নিজের কিছুটা সামলে নিয়ে বলল আমায়, আমার কেন যেন বেশ ভয় হচ্ছে আজকাল। রোজ স্বপ্নে এক সুন্দরী অল্প বয়সী বালিকা এসে ডাকে আমায়, মিষ্টি সুরে বলে, চলে আসো আমার সাথে মায়ার ভুবন ছেড়ে। জানো শাহরিয়র, যতই কষ্ট হোক না কেন আমার, তবুও আমি তোমার সাথে বাঁচতে চাই, থাকতে চাই। কোথাও যেতে চাই না আমি। তুমি হিনা যে, আমি অচল। কোথায় যাবে তুমি? আমি থাকতে কিচ্ছু হবে না তোমার। হয়তো দেখেছ দুঃস্বপ্ন, ভুলে যাও। করোনা পাগলামি এরূপ। আছি সর্বদা আমি তোমারই। অতঃপর বউ বাধাকে পরাজিত করে রায়কে শান্ত করাতে সক্ষম হলাম আমি। সকাল 11টার দিকে শপিং মল থেকে রায়ের জন্য সবুজ রঙের একটি শাড়ি কিনে বাসায় ফিরছিলাম। আজ 2টি কারণে আমি ভীষণ খুশি। প্রথমত, আজ রায়কে নিজের পছন্দ মতো সাজিয়ে দিয়ে বলবো, খুব শীঘ্রই তোমাকে বিদেশ নিয়ে গিয়ে চোখের চিকিৎসা করাবো। এবং দ্বিতীয়ত, আজ ঘর ভর্তি সবার সম্মুখে উচ্চ প্রমাণের ভিত্তিতে উন্মোচন করব 2 পাপিষ্টের পশুরূপ খানি। বাসায় ফিরছিলাম হাসি মুখ নিয়ে, কিন্তু কখনো ভাবিনি হাসি মুখখানি আমার কয়েক নিমিষেই গোমরা হয়ে যাবে। বাড়ির আশেপাশের লোকজনের ভিড়াভিড়ি। ভেতরে প্রবেশ করতেই থমকে গেলাম আমি। আশ্চর্য, পুলিশ কেন ভেতরে? অতঃপর আরেকটু ভেতরে যেতেই হাঁটু ভেঙে বসে পড়লাম ফ্লোরে। পড়ে গেল হাত থেকে শপিং ব্যাগটি। বুকটা কেঁপে উঠল। সারা শরীর ঝিমঝিম ছমছম করছে, শিউরে উঠছে। বুকের ভেতরের কষ্টের দহনগুলো ধীরে ধীরে সর্বোচ্চ সীমা অতিক্রম করে যাচ্ছে। এ কি দেখলাম আমি? এটা তো কোনো ক্রমেই চাইনি আমি। তাহলে সৃষ্টিকর্তা কেন করলো এমনটা আমার মতো এক আঘাতপ্রাপ্তকে আরও আঘাত প্রদান করে? কেন আমার থেকে কেড়ে নেওয়া হলো বেঁচে থাকার শেষ অবলম্বন আমার রায়কে? কি আমার অপরাধ? কেন এমন হয় আমার সাথে? শীতল লাশটি, তার রক্তমাখা মুখখানি, চোখ দুটো বন্ধ, মুখের কষ্টের ছাপ, বুকে হয়তো অনেক ব্যথা। এ কি সর্বনাশ হলো আমার? রায়ের বিবস্ত্র লাশটি ঘিরে আনাগোনা অনেক মানুষের কান্নার, বুক ফাটা তীব্র চিৎকার, তীব্র ব্যথার তীব্র বিকট আওয়াজে আমি বললাম, কি করে হলো এমন? উত্তরে রায়ের বাবা কাঁদতে কাঁদতে বললেন, কে যেন ছাদ থেকে তীব্র ধাক্কার প্রহারে ফেলে দিয়েছে রায়কে। হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই দম ছেড়ে দেয় আমার মেয়েটা। না বলে নীরবে চুপচাপ চলে যায় সবাইকে ছেড়ে, উড়াল মেরে অন্য দুনিয়ায়। কথাগুলো বলার পরপরই আবার কান্নায় ভেঙে পড়েন তিনি। অজস্র চোখের জল আজ বেয়ে বেয়ে পড়ছে উনার চোখখানি দিয়ে। স্তব্ধ আমি। পারছি না তীব্র কষ্টের প্রহার থেকে নিজেকে আর রক্ষা করতে। দৌড়ে গিয়ে বসে পড়লাম মৃত লাশটির সম্মুখে। অশ্রুসিক্ত নয়নজোড়া বন্ধ করে পরম আদরে বুকের সাথে জড়িয়ে ধরে হাউ মাউ করে কান্নায় ভেঙে পড়লাম। পারছি না আমি মেনে নিতে এত বড় এক বাস্তবকে। চিৎকার করে ডাকছি আমি, হে মাওলা, এ কি রূপ বিচার তোমার? কি ছিল অপরাধ আমার?
কেন কেড়ে নেওয়া হলো আমার বুকের গহীন ঘরে সার্বক্ষণিক অবস্থিত পবিত্র এক নারীকে? কেন এত কষ্ট যন্ত্রণা আমার জীবনে? বাঁচতে চায় না আর, নিতে চায় না নিঃশ্বাস, থাকতে চায় না আর কোনো ক্রমেই মিছে মায়ার এ দুনিয়ায়। বন্ধ করা হোক দরজা, আদেশ করা হোক মৃত্যুকে, চায় না আর বাঁচতে। নিয়ে যাও প্রভু আজ তোমার নিকটে, দেওয়া হোক একই সাথে দুজনের কবর। ভাইয়া ভাবি ছুটে এসেছেন নিকটে, বৃথাই আমাকে সামলানোর চেষ্টা করছেন তারা। অতঃপর কাঁধে হাত রেখে আইনের পোশাক পরিধানে বলল এক লোক, কেঁদো না আর ভাই, নিয়ে যেতে দাও, এই মৃত লাশটি তদন্ত করা হবে তাই। হুঙ্কার দিয়ে উঠিলাম আমি, চেপে ধরলাম পুলিশটির কলার, কান্না মিশ্রিত কণ্ঠে বললাম, কেন নিয়ে যাবেন রায়কে? সে তো যায়নি মারা। হাস্যকর, আমায় একা রেখে মরতে পারে না রায়। এখনো তো কত কাল, কত শত পথ চলা বাকি আমাদের। হঠাৎ পাশের বাড়ির ভাবি দৌড়ে এসে চিৎকার করে বললেন, আমি দেখেছি পাশের ছাদ থেকে কে ধাক্কা মেরেছে রায়কে। মুহূর্তেই সবার চোখের দৃষ্টিকোণ কেড়ে নেয় তিনি। অতএব আবার বললেন তিনি, স্বামীর সাথে অভিমান করে চলে এসেছিলেন ছাদে, মন খারাপ করে দাঁড়িয়েছিলেন ছাদের এক পাশে। হঠাৎ দেখলাম আমি এক পায়হীন অন্ধ রায়কে ভুলিয়ে ভালিয়ে নিয়ে আসা হয় ছাদে। হাসি মুখে কিছু কথা বলেই ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয় স্বয়ং তার নিজের রক্তের, যাকে বলে আপন বোন রূপা, এবং তার স্বামী। পাশের বাড়ির ভাবির এরূপ কথা শুনে সবার মাথায় যেন একের পর এক আকাশ ভেঙে ভেঙে পড়ছে। সাথে সাথেই চিৎকার করে উঠল রূপা এবং বলল, এসব মিথ্যে, ফাঁসাতে চাইছে তিনি আমায়। কেনই বা এরূপ করব আমি স্বয়ং নিজের বোনের সাথে? অতঃপর সন্দেহের মুখ্য তীর গিয়ে ভেদ করল রূপার বুকখানি। জেরা করা হয় তাকে, সত্য পারেনি লুকাতে, প্রকাশ হয়ে যায় তার সমস্ত কুকর্ম। স্বীকার করে নিয়ে বসে পড়ল ফ্লোরে। বোনের সম্পদগুলো আত্মসাৎ করাই ছিল মূলত রূপার একমাত্র লক্ষ্য। তাই তো লোভের বশীকরণের শিকার হয়ে যায় রূপা। সঙ্গে সঙ্গে রূপা নামক এক পাপিষ্ট মেয়ের গলা চেপে ধরলাম আমি। বৃথাই চেষ্টা করছে ছাড়ানোর। ঠাস করে শরীরের সমস্ত শক্তি প্রদান করে থাপ্পড় দিয়ে আমি বললাম, তোর কি এমন ক্ষতি করেছিলাম আমি? কেন তুই প্রতিবার আমার সুখগুলোকে দুঃখের তীব্র কষ্টের সাগরে ভাসিয়ে দিতে সাহায্য করিস? শুধুমাত্র তোর মিথ্যা সাক্ষ্যের জন্য আমায় কুয়েতে বিনা দোষে 15 বছর জেল খাটতে হয়েছিল। তোর জন্য আমি বেঁচে থাকার সব ইচ্ছা আকাঙ্ক্ষাগুলো ধীরে ধীরে হারিয়ে ফেলেছিলাম। কিন্তু রায়ের সাথে পবিত্র সম্পর্কে লিপ্ত হওয়ার পর থেকেই তিল তিল করে আবার বেঁচে থাকার সব ইচ্ছে আকাঙ্ক্ষাগুলো ফিরে পেয়েছিলাম। কিন্তু আজ সব কিছুই শেষ হয়ে গেল আমার। বাঁচতে দিলি না একটু সুখময় জীবন নিয়ে। আচ্ছা, তুই কি সত্যিই একজন নারী? আমার মতে একজন নারী এরূপ জঘন্য হতে পারে না। পাশেই ভয়ে কটুমটু হয়ে দাঁড়িয়ে রয়েছে রূপার স্বামী, অর্থাৎ রাকিব। তীব্র ব্যথার নগর থেকে সৃষ্ট রাগ নিয়ে সজোরে রাকিবের বুকের মধ্যে স্থানে পা দিয়ে আঘাত করলাম আমি। ঠাস করে ব্যথার আর্তনাদে লুটিয়ে পড়ল ফ্লোরে। অতঃপর সেদিন অনেক লাঞ্ছনা অপমান হেনস্থা করার পর টেনে হিঁচড়ে থানায় নিয়ে যাওয়া হয় দুই পাপিষ্টকে। আজ 21টা দিন আমি রায়হীন তীব্র ব্যথার যন্ত্রণা বুকে ধারণ করে নিয়েই রাতের পর রাত কাটিয়েছি। প্রতিটা রাত ছিল আমার জন্য তিমির রাত। এমন কোনো দিন ছিল না যে আমি গভীর রাত্রে অন্ধকার পথ অতিক্রম করে সমস্ত ভয় ভীতিকে উপেক্ষা করে রায়ের কবরের সম্মুখে গিয়ে কান্না করিনি। রায়হীন বেঁচে থাকাটা ইচ্ছে আমার জন্য খুবই কষ্টময় ব্যাপার স্যাপার, যার জন্য কয়েকবার আত্মহত্যার মতো জঘন্য কাজ করার প্রচেষ্টা করতেও পিছু পা হতে দ্বিধাবোধ করিনি। 1 মাস 8 দিন পর জেলের ভেতরেই রূপা এবং রাকিব নামের দুই পাপিষ্টের মৃত্যুর সংবাদ এসে পৌঁছায় আমার নিকটে। অতঃপর সেদিন গভীর রাতে রায়ের কবরের সম্মুখে দাঁড়িয়ে প্রথমবারের মতো কাঁদার বদলে মন খুলে প্রচুর হেসেছি। কারণ স্বয়ং আমি কয়েকজন আইনের পোশাক পরিধানে থাকা কিছু লোককে টাকার গন্ধে মাতাল হিসেবে সাব্যস্ত করে রূপা এবং রাকিব উভয়েরই খাবারের সাথে এমন এক সাপের বিষ মিশিয়েছি যা আহার করার সাথে সাথেই দ্রুত কণ্ঠস্বর বন্ধ হয়ে আসবে, যন্ত্রণায় ছটপট করবে, প্রচুর রক্তক্ষরণ হবে, পিপাসিত তৃষ্ণার্ত অনুভব করবে। অতঃপর পাশে ঢাকা গ্লাস ভর্তি পানিটা দ্রুতই পান করিবে। তবুও যন্ত্রণা কমবে না তাদের, বরং দ্বিগুণ আকারে
তা অনবরত বাড়বে, কারণ তারা যেটা পানি হিসেবে পান করছিল সেটা আসলে অ্যাসিড জাতীয় এক পদার্থ ছিল, যেটা খেলে যন্ত্রণা ধীরে ধীরে বাড়বে, রক্ত চলাচল বন্ধ হয়ে আসবে, দেহ শীতলে পরিণত হবে, পরিশেষে অত্যন্ত কষ্ট যন্ত্রণাদায়ক মৃত্যু ঘটবে। ঠিক এমনটাই হয়েছে, যার ফলস্বরূপ আজ আমার হাসির কারণ। অতএব সময়ের তীব্র গতিতে প্রায় অনেকটা বছর কেটে গেল। শ্বশুর শাশুড়ি মারা গেছেন সেই কবেই। মৃত্যুর আগে তারা নিজেদের সমস্ত বিশাল ধন সম্পত্তি আমার নামে লিখে দিয়ে যান। তাদের মৃত্যুর পরপরই আমি ভাইয়াদের সাথে থাকতে আরম্ভ করি। দুপুরে পথের শিশুদের পেট ভরে খাইয়ে রায়দের কবরের উদ্দেশ্যে গমন আরম্ভ করলাম। গতকাল অসুস্থ ছিলাম, তাই যেতে পারিনি, মনটা উতলা হয়ে রয়েছে তাহার জন্য। অতঃপর রায়ের কবরের নিকট এসে উপস্থিত হলাম। মিষ্টি এক সুগন্ধি এসে প্রশান্তিতে ভরিয়ে দিল মনটা। আগে এমন সুগন্ধি অনুভব করিনি কখনো। আশপাশটা ছমছম করছে, কেন যেন মনে হচ্ছে রায় আমার আশেপাশেই রয়েছে, ডাকছে আমায় তাহার নিকট। অতঃপর আজ আর বেশিক্ষণ থাকতে পারলাম না রায়ের কবরের নিকটে, চলে আসলাম বাড়িতে। রাতে রায়ের ছবিটা বুকে জড়িয়ে নিয়েই ঘুমিয়ে পড়লাম। জানি না কেন আজ খুব তাড়াতাড়ি ঘুম আমায় নিজের দখলে নিয়ে গেল। সবুজ শাড়ি পরিধানে দাঁড়িয়ে রয়েছে রায়, সুরেলা কণ্ঠে ডাকছে আমায়, চলে আসো এই মায়ার ভুবন ছেড়ে। পাশেই আমার ফুলের মতো মেয়েটা দাঁড়িয়ে ছিল, সেও একই কথা বলছে আমায়। হঠাৎ শ্বাসরুদ্ধ অনুভব করলাম আমি। নিমিষেই ঘুম ভেঙে যায় আমার। গলা চেপে ধরেছে কেউ একজন। ডিম লাইটের হালকা আলোতে স্পষ্ট বোঝা যাচ্ছে ভাইয়ার চেহারাখানি। অতঃপর বউ বাধার সম্মুখীন হয়ে ভাইয়ের কাছ থেকে কিছুটা দূরে চলে গিয়ে বললাম, এসব কি করছো ভাইয়া? হঠাৎ লুটিয়ে পড়লাম ফ্লোরে, স্বয়ং নিজের আপন ভাইয়ের তীব্র প্রহারে। রক্তে ফ্লোরটা মাখামাখি, রক্ত চলাচল ধীরে ধীরে চিরতরে বন্ধ হয়ে আসছে। নিঃশ্বাস বন্ধ হওয়ার উপক্রমে বারবার আমায় ইঙ্গিত করছে। সময় ফুরিয়ে এসেছে আমার। দেহখানি তীব্র শীতলে পরিণত হচ্ছে। অশ্রুসিক্ত নয়নে জিজ্ঞেস করলাম ভাইকে, কেন করলে এমন? উত্তরে ভাই আমার বলল, ক্ষমা করিস, তোকে না মারলে তোর শ্বশুরবাড়ির বিশাল ধন সম্পত্তিগুলো কখনোই নিজের করে আমি পাবো না। জোরে এক নিঃশ্বাস ছেড়ে আমি ফিসফিস করে বললাম, তুচ্ছ এক সামান্য ধন সম্পত্তির জন্য নিজের আপন রক্তের ভাইকে আজ এভাবে মৃত্যুর দিকে ঠেলে দিলে? ভুল ছিলাম আমি, তোমাকে এতটা আপন ভেবে, যেখানে তুমি আমার আপন হওয়ার যোগ্যই ছিলে না। চলে এসেছে সেই সুগন্ধি মাখা মিষ্টি ঘ্রাণটা। কেউ একজন ডাকছে আমায় তাহার নিকটে। যাচ্ছি, চলে সবাইকে ছেড়ে।